প্র্যাকটিস অফ মেডিসিন এর উপর আজকে আলোচনা করব। আজকে যেহেতু আমাদের প্রথম বর্ষের প্র্যাকটিস অফ মেডিসিনের প্রথম ক্লাস, তাই আমি কিছু প্রাথমিক আলোচনা করে নিয়েছি। প্র্যাকটিস অফ মেডিসিন বলতে আমরা যে বিষয়টি বুঝি, সেই বিষয়টা আমাদের যারা এখানে উপস্থিত রয়েছেন তারা সবাই জানেন। তারপর আমি প্রাথমিক কিছু কথা বলে নিচ্ছি। হোমিওপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিন এটি সাম্প্রতিক সময়ে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে আমাদের নিতে হচ্ছে, কারণ গতানুগতিক সকল চিকিৎসা পেশার সাথে তাল মিলিয়ে প্রতিদিনই রোগের পরিচিতি বৃদ্ধি পাচ্ছে এবং রোগ লক্ষণের বিস্তৃত পরিচয় আমাদের সম্মুখে ফুটে উঠছে। তৎসঙ্গে চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষের কারণে বিভিন্ন টেস্ট এবং পরীক্ষা নিরীক্ষা দ্বারা আমাদের এই চিকিৎসা বিদ্যাকে আরো সহজতর পদ্ধতিতে রোগ নির্ণয়ের কৌশল এসে গেছে। তাই মহাত্মা হ্যানিম্যানের সময় রেখে যাওয়া হোমিওপ্যাথ চিকিৎসকদেরকে এখন যুগের সাথে আরো যুগোপযোগী হওয়ার জন্য আমাদেরকে বাড়তি কিছু জ্ঞানের প্রয়োজন হয়। আর সেই সকল বাড়তি জ্ঞান আমাদের এই প্র্যাকটিস অফ মেডিসিনের মধ্যে সংযুক্ত করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। ইতিপূর্বে বাংলা ভাষায় এই প্র্যাকটিস অফ মেডিসিন এর উপর খুব একটি ভালো বই ছিল না, যে কারণে আমরা ইংরেজি ভাষা না জানার কারণে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদের মধ্যে অনেকটা সমস্যা ছিল। সেই সমস্যাটা কাটিয়ে ওঠার জন্য সাম্প্রতিক সময়ে অনেকেই প্র্যাকটিস অফ মেডিসিনের উপর গুরুত্ব দিচ্ছেন এবং রোগের পরিচিতির পাশাপাশি ওই রোগ ভিত্তিক ঔষধ নির্বাচনের একটি রেওয়াজ এখন প্রচলিত হচ্ছে। এই সময়টুকু গত 10 বছর পূর্বেই ছিল না। কেউ এই প্র্যাকটিস অফ মেডিসিনের উপর আলোচনা করুক, সেটিও অনেক বাধা সৃষ্টি হয়েছিল, কারণ হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগ নয় রোগীর চিকিৎসা, আমরা রোগ ভিত্তিক চিকিৎসা শিখবো কেন, এ একটি বাধা ছিল। যে বাধা উত্তরণের জন্য অনেকটা কঠিন পথ আমাদেরকে পাড়ি দিয়ে আজকের অবস্থানে এসেছে। এবং বর্তমান সময়ে এখন যারা পৃথিবীতে বিখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসকগণ রয়েছেন, তারাও এক ব্যক্তি স্বীকার করে নিচ্ছেন যে প্র্যাকটিস অফ মেডিসিনের আলোকে আমাদেরকে হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচনের একটি কৌশল আমাদেরকে বের করতে হবে। তাই প্র্যাকটিস অফ মেডিসিনের এখন ব্যাপক প্রচার এবং প্রসার হচ্ছে, যে কারণে আমি প্রাথমিক কথাগুলো বলে দিলাম। অন্যান্য চিকিৎসাবিদ্যায় যেমন এক একটি রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন টেস্ট করা হচ্ছে এবং সেই টেস্টের মাধ্যমে যে রোগ নির্ণয় করা হচ্ছে, আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় কিন্তু সেভাবে রোগ নির্ণয় করলে আমাদের রোগীদেরকে আরোগ্য দেওয়া সম্ভব হবে না, এই কারণে যে আমাদের ঔষধ নির্বাচন কৌশলটাই পৃথক। আমরা একটি রোগীকে যখন পর্যবেক্ষণ করি, সেই পর্যবেক্ষণের নাম হচ্ছে এনামথেসিস। আর যেটা এলোপ্যাথিক চিকিৎসাটা করে থাকে তারা হচ্ছে ডায়াগনস্টিক। কিছু তত্ত্বের ভিত্তিতে তারা যে রোগ নির্ণয় করে আর আমরা যে রোগ নির্ণয় করি, সেই রোগ নির্ণয়ের মধ্যে যে পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটুকু আমাদেরকে হৃদয়ঙ্গম করাটা গুরুত্বপূর্ণ। আর এই রোগ নির্ণয়ের যে এনামথেসিস উপলব্ধি করা রোগীকে, সেই বিষয়টা একজন হোমিওপ্যাথিক চিকিৎসককে শুধু বৈজ্ঞানিক জ্ঞান দিলেই হবে না, তার কিছু আধ্যাত্মিক শক্তি এবং জ্ঞানেরও প্রয়োজন হয়, যেটা অতীন্দ্রিয় জ্ঞান, এবং সেই অতীন্দ্রিয় জ্ঞানের প্রতি হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে অনেকটাই গুরুত্ব দিতে হয়। আজকে আর সে কথাগুলো বলছি না। আজকের আলোচ্য বিষয় হচ্ছে হোমিওপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিনে
আমরা মূলত কি আলোচনা করব? আমরা প্রথমেই যে কোনো একটি রোগের রোগ পরিচিতি জানব, সেই রোগের বিস্তারিত কারণসমূহ জানব, সেই রোগের লক্ষণ কি কি রয়েছে সেটা জানব, সেই রোগের শ্রেণীবিভাগ সম্বন্ধে জানব, সেই রোগটি নির্ণয় করার জন্য কিভাবে আমরা ওই রোগটাকে চিনব সেটা জানব, সেইটা রোগটা থেকে ঝুঁকি থেকে বাঁচার জন্য আমাদেরকে কি কি পন্থা অবলম্বন করতে হবে সেটা আমরা জানব। আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে যে ঔষধ নির্বাচন করি সেই বিষয়ে জানব। ঔষধ নির্বাচনের দুইটি কৌশল রয়েছে, একটি হচ্ছে রেপার্টরির সাহায্যে ঔষধ নির্বাচন, আরেকটা হচ্ছে ম্যাটেরিয়া-মেডিকার মাধ্যমে তুলনামূলক আলোচনার মাধ্যমে ঔষধ নির্বাচন। আমরা আজকের এই আলোচনায় হৃদরোগের হোমিওপ্যাথিক চিকিৎসার উপর প্রথম দিনটি আলোচনা করছি এই কারণে যে বর্তমান সময়ে এই হৃদরোগের ঝুঁকি অনেক বেশি এবং এই হৃদরোগের জন্য অনেক কঠিন এবং জটিল ভাবে বর্তমানে দেখা দিচ্ছে, যে কারণে আজকে আমাদের প্রথম বর্ষের প্রথম আলোচনাটি আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হৃদরোগের হোমিওপ্যাথিক চিকিৎসা এই বিষয়টির উপর আলোচনা করব। আজকে আলোচনার প্রথমে আলোচনা করব হৃদরোগ কি, তারপর আলোচনা করব হৃদরোগের কারণ, হৃদরোগের লক্ষণ কি, হৃদরোগের শ্রেণীবিভাগ, হৃদরোগের নির্ণয়, হৃদরোগের ঝুঁকি, হৃদরোগের ঝুঁকি কমানোর উপায়, হৃদরোগের হোমিওপ্যাথিক চিকিৎসা, রেপার্টরির সাহায্যে হৃদরোগের হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন, হৃদরোগের হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন কৌশল, হৃদরোগের হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধসমূহের তুলনামূলক আলোচনা। দুটি পদ্ধতিতে চেষ্টা করব, একটি রেপার্টরির মাধ্যমে এবং একটি ম্যাটেরিয়া-মেডিকার মাধ্যমে। রোগীদের জন্য কি ব্যবস্থাপনা দেওয়া যায় সেই বিষয়টার প্রতি আলোকপাত করব এবং রোগীর জন্য প্রয়োজনীয় যে কোনো পরামর্শ রয়েছে সেটা নিয়েও আলোচনা করব। আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন, আমরা সকলেই জানি হৃৎপিণ্ড কি এবং কোথায় থাকে, এ বিষয়ে আমাদের জ্ঞান রয়েছে, তাই এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি না। হৃদরোগের সংজ্ঞা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব না, যেহেতু আলোচ্য বিষয়ের মধ্যে এসেছে হৃদরোগের সংজ্ঞা কি, এই বিষয়টা নিয়ে আমাদের একটু জানা থাকার দরকার রয়েছে। কারণ আমরা যেভাবে বুঝি না কেন, পরীক্ষার খাতায় কিন্তু প্রশ্ন আসে, যখন প্রথম প্রশ্নটি থাকে এইভাবে যে হৃদরোগ কি, এই শব্দটুকুতে যে নাম্বারটুকু দেওয়া থাকে সেই নাম্বারের জন্য আমাদেরকে যেভাবে প্রশ্নের জবাব দিতে হবে সেভাবে আমাদেরকে শিখতে হবে। সুতরাং আমরা যেভাবে বুঝি সেটা বড় কথা নয়, পরীক্ষা খাতা আমরা কিভাবে লিখবো সেটা আমাদের গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা এই আলোচনার মধ্যে প্রত্যেকটা ক্লাসের আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত যে সকল বিষয় রয়েছে সেই বিষয়গুলো আলোচনা করব, সুতরাং পরীক্ষার যেভাবে ভালো করা যায় সেই বিষয়টাও আমাদের আলোচনার মধ্যে থাকবে। আমরা প্রথমে বলে নিচ্ছি যে হৃদরোগ বলতে আমরা কি বুঝি। সাধারণভাবে হার্ট বা হৃৎপিণ্ড সংক্রান্ত কোনো অসুখে হৃদরোগ বলা হয়ে থাকে, যেমন করোনারি হৃদরোগ, কার্ডিওমায়োপ্যাথি, উচ্চ রক্তচাপ জনিত হৃদরোগ, হার্ট ফেলিওর, হৃৎপিণ্ডের ডান পাশ অচল হয়ে যাওয়া, শ্বাস প্রশ্বাস ব্যাহত হয়ে যাওয়া, ভালভুলারি ডিজিজ ইত্যাদি আমাদের হার্ট রোগের মধ্যে বা হৃদরোগের মধ্যে রয়েছে। তাহলে যদি আমরা এক বাক্যে বলি যে হৃদরোগ কি, তাহলে আমরা যে সংজ্ঞাটা পেলাম যে হৃদরোগের বা হৃদরোগের যে সংজ্ঞা, সেখানে আমরা যদি সহজ কথায় বলতে চাই তাহলে আমাদের যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ড যে রোগগুলো হয় সেগুলোকে আমরা হৃদরোগ বলি, এটা সংক্ষিপ্ত কথা। কিন্তু হৃদরোগ হৃৎপিণ্ড এবং রক্তবাহক ধমনী, শিরা, কৌশিক জালিকা সম্পর্কিত রোগ নিয়ে আলোচনা করে। অর্থাৎ এই হৃৎপিণ্ডের সাথে সম্পর্কিত অন্যান্য যে অঙ্গসমূহ এর সাথে সম্পৃক্ত সে সকল মধ্যে রয়েছে ধমনী এবং শিরা এবং তৎসঙ্গে রয়েছে কৌশিক জালিকা। এই তিনটা বিষয় সম্বন্ধেও আমাদেরকে বিস্তারিত এই হৃদরোগের মধ্যে আলোচনা রয়েছে। প্রধানত হৃদবহন
যন্ত্র, মস্তিষ্ক, বৃক্ক, প্রান্তিক ধমনী সম্পর্কিত রোগকে হৃদরোগ বলা হয়ে থাকে। তাহলে আমরা যারা উপস্থিত রয়েছে তাদের মধ্যে থেকে কি কেউ বলতে পারেন যে হৃদরোগ বলতে আমরা কি বুঝি? আপনারা কি কিছু সাউন্ড দিবেন? আপনারা যে আমার কথা শুনতেছেন, আমার কথার রিঅ্যাক্ট করলে আমি বুঝতে পারবো যে আমার যারা শিক্ষার্থী রয়েছে তারা উপস্থিত রয়েছে। প্লিজ বলবেন কিছু? হ্যালো? হৃৎপিণ্ডের রোগকে এক কথায় হৃদরোগ বলা হয়। আসলে হৃদরোগ বলতে আমরা কোন কোন বিষয়টাকে আমরা অন্তর্ভুক্ত করি বলুন তো? হৃদরোগের মধ্যে রয়েছে শিরা এবং ধমনী এবং কৈশিক ঝালিকা সম্পর্কিত রোগ। এই তিনটা কথা আমাদেরকে এর সাথে সম্পর্কিত করলে এই হৃদরোগটার সম্বন্ধে আরো একটু স্বচ্ছ ধারণা হয়। অবশ্যই এই হৃদরোগের বিস্তারিত বর্ণনা দিলে অনেক ব্যাপক একটি আলোচনা হবে, কারণ আমাদের এই হৃৎপিণ্ড যারা বিশেষজ্ঞ শুধু হৃৎপিণ্ড নিয়ে যখন লেখাপড়া করেন তাদেরকে 2 বছর লাগে শুধু হৃৎপিণ্ড নিয়ে পড়াশোনা করতে। সুতরাং এই বিষয়টা সম্বন্ধে শুধু হৃৎপিণ্ডের মধ্যে রোগ হইলে সেটা হৃৎপিণ্ড এ কথাটা বললে কিন্তু এটা পর্যাপ্ত আমাদের পরীক্ষা খাতায় ভালো করার সুযোগ নেই। যেহেতু আমি বিস্তারিত এতগুলো বিষয় নিয়ে আলোচনা করবো, সুতরাং আমি অল্প এক কথায় বলেছি। তাহলে ধমনী, শিরা এবং কৈশিক ঝিল্লি সমূহের রোগ সমূহকে একত্রে হৃদরোগ বলা হয়। এই তিনটা শব্দ নিয়ে কে বলতে পারবেন? শিরা, ধমনী, কৈশিক ঝিল্লি সবকিছু মিলিয়ে হৃদরোগ বলা হয়। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের এই হৃৎপিণ্ডকে এই যন্ত্রগুলো দিয়ে আমাদেরকে সাহায্য করে এইটা সচল রাখার জন্য। আর এটার সাথে সংযুক্ত রয়েছে আমাদের মস্তিষ্কের যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেখান থেকে ইলেকট্রিক যে নার্ভ রয়েছে সেটা ইলেকট্রিক সাপ্লাই দিলেই আমাদের হৃৎপিণ্ড সচল থাকে। যদি আমাদের মস্তিষ্ক সচল না থাকে তাহলে হৃৎপিণ্ড কাজ করবে না। যদি আমাদের যকৃৎ কাজ না করে তাহলে আমার হৃৎপিণ্ড কাজ করবে না। প্রান্তিক ধমনীগুলো যদি আমার সাথে কাজ না করে তাহলে হৃৎপিণ্ড অচল হয়ে যাবে। সুতরাং আমাদের হৃৎপিণ্ডের সাথে সম্পর্কিত এই বিষয়গুলোকে আমাদের অবশ্যই জানতে হবে। এখন আলোচনা করছি যে হৃৎপিণ্ড আসলে আমাদের যে রোগগুলো হচ্ছে সেটা আমাদের কতটুকু ঝুঁকিপূর্ণ। বিশ্বে মানুষের মৃত্যুর সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো হার্ট অ্যাটাক। আমার হৃৎপিণ্ডর যতগুলো রোগ রয়েছে তার মধ্যে হার্ট অ্যাটাক একটি গুরুত্বপূর্ণ রোগ। সেই রোগটি নিলে আমরা অনেকটাই ভীত হয়ে পড়ি যে হার্ট অ্যাটাক হয়েছে মানে তার মৃত্যু নিশ্চিত। বিশ্বে 1/3 মৃত্যুর জন্য দায়ী এই হার্ট অ্যাটাক বা হৃদরোগের বন্ধ হয়ে যাওয়া। তাহলে বুঝতে পারতেছেন যে পৃথিবীতে রোগের তো হিসাব নেই। আমরা যদি রোগের নাম বলতে থাকি আমাদের রেপার্টরিতে প্রায় 2.5 লক্ষ লক্ষণ রয়েছে। তার মানে 2.5 লক্ষ আমাদের রোগ লক্ষণ রয়েছে। সেখান থেকে শুধু এই হৃৎপিণ্ড রোগে 1/3 যদি মৃত্যুবরণ করে তাহলে বুঝতে পারছেন যে এটার ঝুঁকিটা কত বেশি। আর প্রায় হার্ট অ্যাটাকের প্রাথমিক উপসর্গগুলো আমাদের চোখে এড়িয়ে যায়। আর এই রকম একটি কঠিন রোগ, সেই রোগটি প্রাথমিক অবস্থায় যে সকল লক্ষণ দেখা যায় সেই লক্ষণগুলো আমরা অবহেলা করার কারণেই কিন্তু ঝুঁকিপূর্ণ রোগগুলো আমাদেরকে জীবন নাশ করে দেয়। এই জন্য প্রাথমিক লক্ষণগুলোর প্রতি গুরুত্ব দেওয়াটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে সকল চিকিৎসক বৃন্দই এই হৃদরোগের যে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণগুলো, প্রাথমিক লক্ষণগুলো এগুলাকে কোনোভাবে ইগনোর না করার জন্য সতর্ক করে থাকেন। আমরা প্রাথমিক উপসর্গগুলোর মধ্যে কি কি পাই? আমরা প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে পাই বুকে ব্যথা করা, চাপ বোধ করা, বুকের এক পাশে বা পুরো বুক জুড়ে ভারী ব্যথা অনুভব করা, শরীরের অন্য অংশে এই ব্যথা ছড়িয়ে পড়ে এরকম অনুভব করা, মনে হতে পারে ব্যথা শরীরে এক অংশ থেকে
অপর অংশ চলে যাচ্ছে। যেমন ধরুন বুকে ব্যথা থেকে হাতের ডান পাশ ব্যথা অথবা বাম পাশে দুদিকেই এই ব্যথা বিস্তৃত হতে পারে। মাথা ঘোরা বা ঝিমঝিম করতে পারে। শরীরে প্রচুর ঘাম দেখা দিতে পারে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসার মতো পরিস্থিতি হতে পারে। বমি বমি ভাব হতে পারে। বুক ধড়ফড় করতে পারে। বিনা কারণে অস্থির হয়ে উঠতে পারে। সর্দি কাশি হইতে পারে। তাহলে এতক্ষণ যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো যদি কোনো রোগীর ক্ষেত্রে ইগনোর করা হয়, অবহেলা করা হয়, তাহলে সেই হৃদরোগীদের জন্য অনেক ঝুঁকি হয়ে যায়। আমাদের মধ্যে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্য থেকে এই লক্ষণগুলো, প্রাথমিক লক্ষণগুলো কেউ বলতে পারবেন? স্ক্রিনে দেওয়া আছে, আপনারা দেখে দেখেই বলতে পারেন, বলুন। প্লিজ, স্ক্রিনে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? দুঃখিত, আমি আসলে এই আলোচনাটা খুব একটা আনন্দ অনুভব করছি না, এই কারণে যে আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকে কোনো প্রতিক্রিয়া নেই, যে কারণে এই আলোচনাটা আমার কাছে একদম বোরিং লাগতেছে। আমাদের এই স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে দেখে দেখেই বলুন একজন। শরীরের অন্য অংশে ব্যথা। এখান থেকে দেখুন, প্রথম থেকে বলুন। প্রথম, জি জি, বুকে ব্যথা। জি জি, প্রাথমিক উপসর্গ বুকে ব্যথা, চাপা চাপা ব্যথা, বুকের এক পাশে বা পুরো বুক জুড়ে ভারী ব্যথা, শরীরের অন্য অংশে ব্যথা। চাপ 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 ব্যথা, বুকের এক পাশে এক পুরো বুক জুড়ে ভারী ব্যথা, শরীরের অন্য অংশে ব্যথা। মনে হতে পারে ব্যথা শরীরের এক অংশ থেকে অংশে চলে যাচ্ছে। স্যার, মাথা ঘোরা, ঝিমঝিম করা, ঘাম হওয়া, নিঃশ্বাস বন্ধ হয়ে আসা, বমি ভাব হওয়া, বুক ধড়ফড় করা বা বিনা কারণে অস্থির লাগা, সর্দি বা কাশি হওয়া। তাহলে আমরা এ পর্যন্ত যে কয়টা তথ্য এখানে আলোচনা করেছি, প্রথমে বলেছিলাম হৃদরোগ কি, অল্প কথায় সেটা বলতে পেরেছিলেন। দ্বিতীয় কথা ছিল যে হৃদযন্ত্রের সাথে সম্পর্কিত তিনটে অংশ, সেই তিনটে অংশ সম্পর্কে বিস্তারিত জানা। তৃতীয় হচ্ছে প্রাথমিক ঝুঁকি সমূহ, যে সকল লক্ষণগুলো আমাদের হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়া বা স্ট্রোক হওয়া বা নিষ্ক্রিয় হয়ে যাওয়া, সেই লক্ষণগুলো হওয়ার পূর্বেই কিছু লক্ষণ আমাদেরকে সতর্ক করে দেয়, সেই লক্ষণগুলো সম্বন্ধে আমি আলোচনা করেছি। এখানে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে প্রথমেই, হৃদরোগ কি, হৃদরোগের প্রাথমিক লক্ষণগুলো কি কি, এই দুইটা প্রশ্ন জবাব এখান থেকে আপনারা পাবেন। বেশিরভাগ প্রাথমিক অবস্থায় বুকে ব্যথা খুব তীব্রই হয়, ফলে শরীরের অন্য অংশে ব্যথা অনেকে টের পায় না। আবার কারো ক্ষেত্রে হয়তো বুক ব্যথা অনুভব করেননি। বিশেষ করে নারী, বয়স্ক মানুষ এবং যারা ডায়াবেটিসে ভুগছেন, চিকিৎসকেরা জানিয়েছেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসা, বুক ব্যথা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা সাধারণ হার্ট অ্যাটাকের 1 মাস আগে হয়। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে সকল রোগী কিন্তু এই প্রাথমিক লক্ষণগুলো বুঝতে পারবেন না। বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু তার স্নায়ুতন্ত্র অচল হয়ে যাওয়া বা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কারণে তাদের সাধারণ ব্যথাটা কিন্তু তারা অনুভব করতে পারেন না। বিশেষ করে যারা নারী তারা এটার প্রতি বুঝতে পারেন না, যারা বয়স্ক তারা নিশ্চিতভাবে এই ব্যথার অনুভব টের করতে পারেন না কোথা থেকে ব্যথা হচ্ছে। অনেকেই গ্যাস্ট্রিকের ব্যথা, অন্যান্য ব্যথা বলে এটাকে ইগনোর করেন, যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেন হার্ট অ্যাটাক হয় বা কেন আমরা এইরকম ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত হই, সেই বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের হৃৎপিণ্ডে যে রক্ত প্রবাহিত হয়
হৃদযন্ত্রে রক্ত আসে ধমনী দিয়ে, সেটি যখন শুরু হয়ে যায় তখন নালীর ভেতরে রক্ত জমাট বেঁধে যেতে পারে, ফলে নালীর ভেতর দিয়ে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে। এতে হৃদযন্ত্রের পেশিগুলো দুর্বল হয়ে যায়, ফলে আর সে অক্সিজেন প্রবাহিত করতে পারে না। হৃৎপিণ্ডের ভেতর দিয়ে অক্সিজেন প্রবাহিত না হতে পারলে হার্ট অ্যাটাক হয়। তাহলে হার্ট অ্যাটাকের মূল কারণটা আমরা বুঝতে পারলাম। এই হার্ট অ্যাটাক একটি সুপরিচিত শব্দ, এবং এই দুইটি শব্দ শুনলেই কিন্তু আমাদের ভিতরে একটি ভয় এসে যায়। সেই ভয়টা থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমাদের প্রথম যে ঝুঁকিপূর্ণ লক্ষণগুলো আমাদের আলোচনা করেছি, সেই লক্ষণগুলো অবশ্যই আমাদের স্মরণ রাখতে হবে। কাদের সবচেয়ে ঝুঁকি রয়েছে এই কথাটা যদি আলোচনা করি, তাহলে দেখা যাবে যে বয়স্কদের সাথে হৃৎপিণ্ড এবং ধমনীর গঠনগত পরিবর্তনও হৃদরোগের জন্য অনেকাংশে দায়ী। হৃদরোগ সাধারণত বয়স্কদেরই হয়, মহিলাদের চেয়ে পুরুষরাই হৃদরোগে বেশি আক্রান্ত হয়। তাহলে আমরা জানতে পারলাম যে বয়স্কদের সবচেয়ে হৃদযন্ত্রের এই রোগগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং নারীদের চেয়ে পুরুষদের বেশি ঝুঁকি রয়েছে। এখানে প্রশ্ন থাকতে পারে যে পুরুষ এবং নারীর মধ্যে কাদের বেশি ঝুঁকি রয়েছে। পুরুষ এবং নারী দুজনেই আক্রান্ত হতে পারে, কিন্তু পুরুষদের ঝুঁকিটা বেশি রয়েছে, এই শব্দটা আমাদের স্মরণ রাখতে হবে। হৃদরোগের কারণ। হৃদরোগের জন্য অনেক কারণ দায়ী রয়েছে, যেমন বয়স, লিঙ্গ, ধূমপান, অতিরিক্ত অ্যালকোহল পান, পারিবারিক ইতিহাস, স্থূলতা, অল্প শারীরিক পরিশ্রম, খাবার দাবারে অসচেতনতা, উচ্চ রক্তচাপ, উচ্চ লিপিড এবং ডায়াবেটিস ইত্যাদি। আমরা যে শব্দগুলো বললাম, এই শব্দগুলো আমাদেরকে অবশ্যই স্মরণে রাখতে হবে, এবং পরীক্ষা এইভাবে আসে যে আমাদের হৃদরোগের কারণসমূহ কি কি। তাহলে আমরা এই শব্দগুলো স্মরণ রাখবো। আমাদের উপস্থিতি কতজন আমি কিন্তু দেখতে পাচ্ছি না, আমাদের কতজনের উপস্থিতি আছেন আপনারা একটু বলবেন কি? 10 জন দেখা যাচ্ছে স্যার, 10 জন। আলহামদুলিল্লাহ। এখন আমরা আলোচনা করব ঝুঁকি থেকে মুক্তির উপায়গুলো কি কি। আমরা যে লক্ষণগুলোর কথা বললাম, যে কারণে আমাদের এই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর ঝুঁকি থেকে বাঁচার জন্য আমাদের উপায়গুলো অবশ্যই খুঁজতে হবে। না খুঁজলে আমাদের এরকম মৃত্যু নিশ্চিতই হতে পারে। সেই জন্য আমাদের অবশ্যই এই মুক্তির উপায়গুলো খুঁজতে হবে। জীবনে কিছু পরিবর্তন আনতে হবে। নিয়মিত হাঁটা চলা করতে হবে, শারীরিক পরিশ্রম করতে হবে, খাবার দাবারে একটু সচেতন হতে হবে। উচ্চ রক্তচাপ, উচ্চ লিপিড, ডায়াবেটিস ইত্যাদি রোগ থেকে অবশ্যই আমাদেরকে বাঁচার জন্য সচেতন থাকতে হবে। বর্তমান সময়ে ডায়াবেটিস কিন্তু যে পরিমাণে মহামারী আকার ধারণ করেছে, শুধু ডায়াবেটিসের দিকে যদি আমরা নজর না দেই, তাহলে এই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর ঝুঁকিটা অনেকাংশেই বৃদ্ধি পাচ্ছে। সুতরাং নিয়ন্ত্রিত ডায়াবেটিস আমাদের এই ঝুঁকি থেকে আমাদেরকে বাঁচাতে পারে। বয়সের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে কোন বয়সের রোগীদের জন্য এই হৃদরোগ বেশি হয় সেটা ইতিমধ্যেই বলেছি। বয়স্কদের ক্ষেত্রে বেশি, এবং যারা কোলেস্টেরল বেশি, রক্তের মধ্যে কোলেস্টেরল পরিমাণ বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে 65 বছরের বেশি বয়সী রোগীদের মধ্যে প্রায় 82% হৃদরোগের ঝুঁকি রয়েছে। অর্থাৎ আমরা যখন বয়স্ক হয়ে যাব, তখন রক্তে কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়, যে কারণে এই রোগীর ঝুঁকিটা বেশি হয়ে যায়। আবার 55 বছর বয়সের পরে স্ট্রোক করার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায়। আবার বয়সের সাথে সাথে ধমনীর স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে গিয়েও করোনারি ধমনী রোগ হতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কাদের ক্ষেত্রে এই রোগটি ঝুঁকিপূর্ণ, সেটাও আমাদের খেয়াল করতে হবে। আমরা
হৃদরোগ নির্ণয় করার জন্য বর্তমান সময়ে যে আধুনিক চিকিৎসা পদ্ধতি, সেই পদ্ধতিতে বিজ্ঞানের বদৌলতে আমরা রক্ত পরীক্ষা করে, এক্স-রে এর মাধ্যমে, ইসিজি টেস্ট করে আমরা এই হৃদরোগের বিষয়ে আমরা নিশ্চিতভাবে জানতে পারি যে তার বুক ধড়ফড় করেছে, তার প্রচুর ঘাম দেখা দিচ্ছে, তার সবসময় বুকের মধ্যে ব্যথা অনুভব করছে, শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, পালপিটেশন হচ্ছে। এগুলা দেখে আমরা যতটুকু নিশ্চিত হতে না পারি, আমরা এই টেস্টগুলোর মাধ্যমে আরো সুনিশ্চিতভাবে নিশ্চিত হতে পারি যে আমরা হৃদরোগে আক্রান্ত হয়েছি কিনা। এখন আলোচনা করব হৃদরোগের শ্রেণীবিভাগ সমূহ। বিভিন্ন ধরনের হৃদরোগ রয়েছে, যেমন জন্মগত হৃদরোগ, করোনারি হৃদরোগ, হার্ট ফেইলর, কার্ডিওমায়োপ্যাথি, উচ্চ রক্তচাপ জনিত হৃদরোগ, কোর পালমোনাল হৃৎপিণ্ডের ডান পাশ অচল হয়ে যাওয়া, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। সেরেব্রাল ভাস্কুলার রোগ, মস্তিষ্ক রক্ত সংবহনকারী রক্ত বাহিকার অসুখ যেমন স্ট্রোক। এ সকল কারণে আমরা যে সকল পৃথক করি, আমরা সেই সকল পৃথককরণ থেকেও আমরা হৃৎপিণ্ডের যে শ্রেণীবিভাগ রোগগুলোর, সেই রোগগুলো সম্বন্ধে আমরা সাধারণভাবে আমরা একটি চিত্র এখানে দেখিয়েছি। এই চিত্রটা থেকে আপনারা যদি লক্ষ্য করেন, দেখবেন এখানে স্পষ্টই আমরা বুঝতে পারি যে হৃদরোগের শ্রেণীবিভাগে কোন কোন লক্ষণ অনুযায়ী কোন কোন হৃদরোগ হতে পারে, সেই বিষয়টা আমরা লক্ষ্য করতে পারি। কোনো নারীর ডায়াবেটিস থেকে তার হৃদরোগের আক্রান্ত হবার সম্ভাবনা ডায়াবেটিসে আক্রান্ত পুরুষের চেয়ে বেশি। মধ্যবয়সী মানুষের ক্ষেত্রে করোনারি হৃদরোগের আক্রান্তের সম্ভাবনা নারীদের তুলনায় পুরুষদের প্রায় 5 গুণ বেশি। জন্মগত হৃদরোগের অন্যান্য যে সকল জন্মগতভাবেই যারা হৃদরোগে আক্রান্ত হয়, তাদের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ প্রতিরোধের ব্যবস্থা রয়েছে। যে জন্মগত হৃদরোগ প্রতিরোধে করণীয় কি কি? আজকাল দেখা যাচ্ছে যে অনেক বাচ্চাই জন্মগ্রহণের সময়ে যে জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত হয়, তাদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। তাই এই সময়ে আমাদেরকে অবশ্যই জন্মগতভাবে যেন এই হৃদরোগে কোনো বাচ্চা পৃথিবীতে না আসে, সেই বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার। এই কারণে গর্ভবতী মায়ের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস থাকলে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি কোনো মাতার গর্ভাবস্থায় যদি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে, তাহলে তার বাচ্চা জন্মগ্রহণ করার সময়ই জন্মগতভাবে হৃদরোগ নিয়ে পৃথিবীতে আসবে। এবং ধূমপান, মদ্যপানের অভ্যাস থাকলে সেটা অবশ্যই ত্যাগ করতে হবে। গর্ভ অবস্থায় যে কোনো রকম ঔষধ খাওয়ার পূর্বে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অন্যান্য হৃদরোগের প্রতিরোধে কি কি করণীয়? কম বেশি ছেলে বা মেয়ের গলা ব্যথা সহ জ্বর হলে তাকে 1 সপ্তাহের জন্য বেলোডোনা দিয়ে চিকিৎসা করলে ভবিষ্যতে হৃদরোগে হওয়ার আশঙ্কা অনেকটা হ্রাস পায়। আমরা সকলেই জানি যে শুধু রোগের চিকিৎসা হোমিওপ্যাথিতে হয় না, রোগ প্রতিরোধ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। এখানে একটি সুন্দর কথাই বলা হয়েছে যে বেলোডোনা প্রয়োগ করলে তাহলে ওই জন্মগত যে হৃদরোগ হওয়ার সম্ভাবনা, সেখানে মায়ের থেকেই তিনি এই ঝুঁকি থেকে মুক্ত হতে পারেন। এটা এখানে সুন্দর করে বলেছেন। হৃৎপিণ্ড রক্ত চলাচলকালীন কারণে হার্ট অ্যাটাকের মতো মারাত্মক সমস্যা হতে পারে। এই সমস্যা প্রতিরোধ করার ক্ষেত্রে খাবার, জীবনযাপনের কিছু পরিবর্তন আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। সেখানে আমরা বলেছি যে শরীর যদি সচল রাখতে হয়, তাহলে ব্যায়াম দ্বারা, শারীরিক পরিশ্রম দ্বারা আমাদের প্রত্যেকটা ধমনী এবং শিরাকে সচল রাখতে হবে। তাহলে আমাদের ধমনী এবং শিরার রোগ থেকে আমরা মুক্ত হতে পারি। যে কোলেস্টেরল প্লাক তৈরি হয়, সেই
কোলেস্টেরল প্লাগ থেকে আমরা রক্ষা পেতে পারি। এখানে স্ক্রিনে বিস্তারিত দেওয়া হয়েছে। আমাদের যেহেতু পর্যাপ্ত শিক্ষার্থী নেই এবং আমাদের এই আলোচনায় তেমন রিয়াক্ট করতে পারছেন না, সেই জন্য আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা না করে আমি একটু মনোনিবেশ করব। আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে এই হৃদরোগীদেরকে চিকিৎসার ক্ষেত্রে কিভাবে আমরা রোগীদেরকে আরোগ্য দিতে পারি সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে একটু আলোচনা করতে চাচ্ছি। আমাদের প্রত্যেকেরই লক্ষ্য হচ্ছে একজন ভালো চিকিৎসক হওয়া। আর এখানে শুধু আমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করাই মূল উদ্দেশ্য নয়, আমাদের পাশাপাশি পেশাগত দক্ষতা অর্জনটা আমাদের গুরুত্বপূর্ণ। আমাদের এই পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য আমাদের এই কোর্স কারিকুলামে যে আলোচনা রয়েছে তার বাইরেও আমাদের বিস্তৃত জ্ঞান অর্জনের জন্য প্রচেষ্টা জরুরি। এবং এখানে আমাদের যে ম্যাটেরিয়া মেডিকেল সম্বন্ধে যে সাবজেক্টগুলো পড়ানো হয়, এই 4 বছরে যে কয়টা ওষুধ পড়ানো হয়, শুধু এই কয়টা ওষুধ সম্বন্ধে জ্ঞান থাকলেই আমাদেরকে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে হৃদ রোগের মতো এত কঠিন রোগগুলো আরোগ্য দেওয়া কোনো প্রকারেই সম্ভব হবে না। আমি একটু পরে আপনাদেরকে রেপার্টের সাহায্যে দেখাতে চেষ্টা করব যে শুধু এই হৃদরোগের ক্ষেত্রেই কতগুলো ঔষধকে আমাদের বিবেচনায় আনতে হয়। এখন আমি সাধারণ সচরাচর আমরা সবসময় যে সকল ওষুধগুলো ব্যবহার করি সেই ওষুধগুলোর মধ্যে কোন কোন ওষুধগুলো কোন কোন লক্ষণে আমরা ব্যবহার করি সেই বিষয়টির দিকে একটু আলোকপাত করছি। প্রথমেই আলোচনা করছি অর্জুনা। আমরা সকলেই এই ওষুধটি সম্বন্ধে জানি। আমাদের বাংলাদেশীয় একটি গাছড়া থেকে আমরা এই ওষুধটি পেয়ে থাকি। এই অর্জুন গাছের ছাল আপনারা জানেন যে এই ওষুধের গুণ থাকার কারণে দেশের সকল অর্জুন গাছের ছালই সকলে খেয়ে ফেলেছেন এবং এই গাছগুলো অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাদের হৃদস্পন্দন, হৃৎপিণ্ডের বেদনা, বুক ধড়ফড় করা, দুর্বলতা ইত্যাদি লক্ষণ থাকে, কোনো রোগীর ক্ষেত্রে এই ওষুধটা প্রয়োগ করলে তাদের উপকার হতে পারে। যদি এই ওষুধটি আমাদেরকে কঠিন এবং জটিল রোগ থেকে মুক্তি না দিতে পারলেও এইটি একটি পথ্য হিসাবে একটি গুরুত্বপূর্ণ ওষুধ। তারপরে যে ওষুধটির কথা আসে সেটি হলো প্যাসিফ্লোরা। এই ওষুধটি হোমিওপ্যাথিক চিকিৎসায় হৃদযন্ত্রের রোগের খুব একটি গুরুত্বপূর্ণ ঔষধ এবং এই ওষুধটি সম্বন্ধে বিস্তারিত জানা দরকার। প্যাসিফ্লোরার যে নির্বাচন লক্ষণগুলো সেই লক্ষণগুলো অনেক ব্যাপক এবং বিস্তৃত এবং সেই লক্ষণগুলো আমরা এই প্র্যাকটিস অফ মেডিসিনের আলোচনায় বিস্তারিত বলতে পারছি না, কারণ সময়ের স্বল্পতার কারণে। এখানে প্যাসিফ্লোরার যে গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে সেখানে রয়েছে বুক ধড়ফড় করা, নাড়ির গতি অত্যন্ত দ্রুত, হৃৎপিণ্ডের চারধারে অত্যন্ত বেদনা, তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে হৃৎপিণ্ডের রোগে এই ওষুধটি তখনই গুরুত্বপূর্ণ হিসাবে আমাদের ব্যবহার করার জন্য আমরা অবশ্যই গুরুত্ব দেব। কনভ্যালেরিয়া এই ওষুধটিও হৃদরোগের চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের হৃৎপিণ্ডে নানান ধরনের পীড়া রয়েছে, সামান্য পরিশ্রমে যাদের বুক ধড়ফড় করে, ব্যায়ামকালীন অত্যন্ত বুক ধড়ফড় করে, ধূমপানজনিত কারণে বুক ধড়ফড় করলে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে ক্র্যাটিগাস। হৃৎপিণ্ডের নাড়াপীড়ায় বহু প্রচলিত একটি শ্রেষ্ঠ ঔষধ। নানা প্রকার হৃৎপিণ্ডের পীড়ায় বুক ধড়ফড় সহ সমতুল্য ঔষধ খুব কমই রয়েছে। অর্থাৎ ক্র্যাটিগাসের অনেকগুলো লক্ষণ রয়েছে। এখানে শুধু আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি যে এই ওষুধগুলো সম্বন্ধে ম্যাটেরিয়া মেডিকেল থেকে আপনাদেরকে অবশ্যই বিস্তারিত জেনে এই কয়টা ওষুধ সম্বন্ধে যখন আপনি চিকিৎসা করবেন অবশ্যই জ্ঞান থাকতে হবে, না হলে আপনারা শুধু এই লেখাপড়া করে ভালো ডাক্তার হওয়া সম্ভব হবে না। এখন আলোচনা করছি ডিজিটালিস। আপনারা বলে রাখি, আমার একটি অভিজ্ঞতা রয়েছে। একটি বালক, তার হৃৎপিণ্ডের ভালভের ফুটো, সেই ফুটোটি আমাদের হৃদরোগ ইনস্টিটিউট থেকে বলা হয়েছিল 3 মাসের মধ্যে যদি এই
বালককে যদি অপারেশন না করা হয় তাহলে মৃত্যু নিশ্চিত। আমার কাছে আসার পর সেই রোগীটিকে আমি 2 মাত্রা দেওয়ার পর দেখা গেছে যে ওই বাচ্চাটি এখন পর্যন্ত সে সুস্থ আছে এবং সে কোনো অপারেশন ছাড়াই এখন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে। তাহলে বুঝতে পারছেন যে ডিজিটেলিস এই ওষুধটি হৃদরোগের এত ঝুঁকিপূর্ণ কঠিন জটিল অবস্থায় কতটুকু কার্যকরী। সুতরাং ডিজিটেলিস এই ওষুধটি ম্যাটেরিয়া থেকে বিস্তারিত জানবেন। তো এখানে আমি প্র্যাকটিস অফ মেডিসিনের আলোকে এখানে সামান্যই তুলে ধরেছি। হৃৎপিণ্ডের দুর্বলতা, সামান্য নড়াচড়া করিলেই হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যাইতে চায়। নারী সবিরাম, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম নারীর স্পন্দন বিলুপ্ত, বুকে সুস্ফোটানো ব্যথা, বাম পার্শ্ব শুইতে অক্ষমতা, বুক ধড়ফড়ানি, শ্বাসকষ্ট ইত্যাদি লক্ষণে উপযোগী। আমি যে শিশুটির কথা বলেছি সেই শিশুটি অল্প একটু হাঁটলেই বুকে হাত দিয়ে বসে পড়তো এবং তার বুকে এমন শব্দ করত, ঘট ঘট খটখট শব্দ করত, যে কারণে তার বাবা মা অত্যন্ত ভীত থাকতো যে বাচ্চাটা কখন মারা যায়। এবং সেই কারণে তিনি অত্যন্ত অসহায় অবস্থায় আমার কাছে এসেছিলেন যে আমার অপারেশন করা সম্ভব নয়। সুতরাং এই ডিজিটেলিস এই ওষুধটিকে অবশ্যই আরো ভালো করে আপনারা জানবেন। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যে ওষুধগুলো আলোচনা করেছি তার চেয়ে স্পাইজিলিয়া এই ওষুধটি কম গুরুত্বপূর্ণ নয়। এটি নতুন এবং পুরাতন উভয় প্রকার হৃৎপিণ্ডের পীড়ায় অত্যন্ত কার্যকরী ঔষধ। অত্যন্ত জোরে জোরে বুক ধড়ফড় করে, হৃৎপিণ্ড সুস্ফুটানো ব্যথা থাকে, বাম দিকে চাপিয়া শুইলে বুক ধড়ফড়ানি বাড়ে, তাহলে স্পাইজিলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। ক্যালাডিয়াম সেগুইনাম এই ওষুধটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। ধূমপানজনিত কারণে বুক ধড়ফড়ানিতে ইহাই অত্যন্ত উৎকৃষ্ট ওষুধ। যারা দেখবেন যে ধূমপান করে, ধূমপান সহ্য করতে পারে না, সামান্য ধূমপান করার সাথে সাথে যদি তার হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার উপক্রম হয় এবং হৃদযন্ত্রে অত্যন্ত ব্যথা অনুভব করেন এবং ধূমপান জনিত কারণে যাদের দীর্ঘদিন ধূমপান করার পর এই হৃদরোগে আক্রান্ত হয়েছে এই ইতিহাস পাবেন, তাদের ক্ষেত্রে ক্যালাডিয়াম অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করবে। এছাড়া হৃৎপিণ্ডের পীড়ায় একোনাইট, কোনিয়াম, অ্যানাকার্ডিয়াম, এপিস্মেল, আর্জেনাটিকাম, আর্সেনিক অ্যালবাম, আর্সেনিক মেড, বেনজোইক অ্যাসিড, ব্রোমিয়াম, ব্রায়োনিয়া, ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরা, ক্যালকেরিয়া কাপ, কোলসিকাম, কনভ্যালেরিয়া, অ্যাডোনিস ভার্নালিস, লাইকোপাস, কোলিনসোনিয়া, জেলসিমিয়াম, এপোসাইনাম, কেলিকার্প, ক্যালমিয়া, রাস্টক্স, ফাইটোলক্কা, কেসিয়া সফেরা, কেলিয়ায়োট, নেজা, লিডাম্পাল, লিডিয়াম টিগ্রিনাম, লিথিয়াম কার্প, ন্যাট্রামিওর, নাক্স মস্কেটা, নাক্স ভূমিকা, ফসফরাস, পালসিটিলা, ফসফরাস, সালফার, ভিরেট্রাম ভিরিডি, জিঙ্কাম ইত্যাদি ওষুধগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যে ওষুধগুলোর নাম বললাম এটা আপনারা যখনই কোনো হৃদরোগের রোগী পাবেন তখন এই ওষুধগুলো অবশ্যই আপনাদের ম্যাটেরিয়া থেকে যাচাই বাছাই করে নেবেন যে এই রোগীর জন্য গুরুত্বপূর্ণ কোন ওষুধটি গুরুত্বপূর্ণ। আমি এখানে বরিক রেপার্টারের লিঙ্কটি এখানে দিয়ে রেখেছি, যদি কারো গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে আমার সাথে যোগাযোগ করলে এই বরিক রেপার্টারের এটা আপনারা গুগল থেকে সবসময় এটা ফ্রি পড়তে পারবেন এবং এখানে আমি সেটার থেকে লিঙ্কটা এখানে দিয়ে রেখেছি। যদি এখানে কতগুলো লক্ষণ গুরুত্বপূর্ণ সেখানে যদি একটি লক্ষণই দেখেন, এখানে হ্যাভিনেস, বুকে একটি ভারী চাপ বোধ হয়, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ঔষধ এখানে ইন্ডিকেট করা হয়েছে। যদি টিচিং কাটিং পেইন থাকে তার ভিতরে, মনে হচ্ছে সুচ ফোটানো বেদনা, তাহলে এতগুলো ওষুধ এখানে বিবেচনা করা হয়েছে। যাদের পালমোনারি ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে এতগুলো ওষুধ এখানে আলোচনা করা হয়েছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে হৃদরোগের মতো কঠিন রোগগুলো হোমিওপ্যাথিক চিকিৎসায় সহজেই আরোগ্য দেওয়া সম্ভব হবে যদি আপনাদের এই ওষুধগুলো সম্বন্ধে আপনার বিস্তারিত জ্ঞান থাকে।
এই ওষুধগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তখনই যখন আপনি সঠিক স্থানে নির্বাচন করতে পারবেন, এবং সঠিক স্থানে নির্বাচন করলে আপনারা নিজেদের দক্ষতা অর্জন করতে পারবেন। আমি এখানে আপনাদেরকে লিঙ্কে দেখাচ্ছি, আমি এই লিঙ্কে চাপ দিচ্ছি। এখান থেকে যাচ্ছে না, দুঃখিত। তো আমরা এই ওষুধ নির্বাচনের ক্ষেত্রে, রেপার্টরিকরণের ক্ষেত্রে আপনারা এখানে সরাসরি হার্ট ডিজিজের এই অপশনটা বোরিক রেপার্টরিতে সুন্দরভাবে পাবেন। এখানে প্রথমে সার্কুলেশন সিস্টেমে যাবেন, সেখানে দেখবেন হার্ট ডিজিজ, সেখানে হার্ট ডিজিজে আপনারা ক্লিক করলেই আপনারা এখানে এই রেপার্টরির সাহায্যে বিস্তারিত জানতে পারবেন। হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে কিছু করণীয় আপনাদেরকে জানতে হবে, অর্থাৎ এটা একটা ব্যবস্থাপনা। যখন কোনো হৃদরোগী আপনার সম্মুখে দেখবেন যে জটিল অবস্থায় স্ট্রোক করেছে, তখন আপনি কি করবেন? তখন কি আপনি বলবেন যে আমি হোমিওপ্যাথিক চিকিৎসক, আমি এটা চিকিৎসা করতে পারি না? তাহলে আপনারও মান যাবে, হোমিওপ্যাথিক চিকিৎসারও মান যাবে। সুতরাং আপনাকে যে কোনো কঠিন এবং জটিল অবস্থায় রোগীকে ব্যবস্থাপনা দেওয়ার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে। কঠিন এবং জটিলতর অবস্থায় রোগীদেরকে যদি আপনি আশ্বস্ত করতে পারেন যে আপনি একজন চিকিৎসক, তাহলে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসারও সুনাম বৃদ্ধি পাবে এবং আপনাদের চিকিৎসা জীবনেও সফলতা আসবে। কারণ ওই রোগী ভাবেন যে আপনি একজন প্রকৃতির চিকিৎসক, আপনার কাছে যে কোনো জটিল অবস্থায়ও আপনি ঘাবড়ান না এবং তাকে সঠিক পরামর্শ দিতে পারেন। যদি কেউ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন, তাহলে প্রথমেই জরুরি বিভাগে পাঠানোটাই জরুরি, সেটার জন্য প্রস্তুতি নেবেন। কারণ অভিজ্ঞতা ছাড়া যে কোনো চিকিৎসক কিন্তু এই হার্ট বা হৃদরোগের কোনো চিকিৎসা হাত দেন না। সুতরাং আপনাকে যদি এরকম কঠিন অবস্থা থাকেন, তাহলে আপনি রোগীর গার্জিয়ানকে যদি আপনি পরামর্শ দেন যে একজন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে আপনি দ্রুততার সাথে পৌঁছে দিবেন। হার্ট অ্যাটাকের পরপরই রোগীকে শক্ত জায়গায় হাত পা ছড়িয়ে শুয়ে দিন এবং গায়ের জামা কাপড় খুলে দিন। তাহলে আপনার এই যে প্রাথমিক অবস্থায় এই পরামর্শটি দিয়ে আপনি রোগীর 50% আপনি সাপোর্ট দিতে পারেন এবং সেখানে এই ঝুঁকি থেকে আপনাকে রোগীকে রক্ষা করতে পারেন। অর্থাৎ যে কোনো রোগীর ক্ষেত্রে জরুরি অবস্থায় প্রাথমিক চিকিৎসাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই প্রাথমিক চিকিৎসায় মানুষের অনেক কঠিন অবস্থা থেকে তাকে রক্ষা করা সম্ভব হয়। হার্ট অ্যাটাকে আক্রান্ত ব্যক্তির শরীরে বাতাস চলাচল করতে পারে, এই দিকে খেয়াল করতে হবে এবং উন্মুক্ত স্থানে তাকে রাখতে হবে। হার্ট অ্যাটাকের পর যদি আক্রান্ত ব্যক্তির শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে তাকে কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি দেখা যায় যে আপনার কাছাকাছি কোনো স্বাস্থ্যকেন্দ্র নাই, তাহলে আপনাকে বুকে চাপ দিতে হবে এবং শ্বাস প্রশ্বাস আপনার মুখ ওখানে লাগিয়ে হলেও, ফুল দিয়ে হলেও চালু করার জন্য চেষ্টা করতে হবে। এটা হলো যে কোনো ঝুঁকিপূর্ণ অবস্থায় এই ব্যবস্থা নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। হার্ট অ্যাটাকের পর রোগীর যদি বমি বমি ভাব হয়, তাহলে একদিকে কাত করে দিতে হবে যাতে তার বমি তার ফুসফুসে প্রবেশ করতে পারবে না, যে কারণে তার হৃৎপিণ্ডর যে জটিলতা সেখান থেকে রক্ষা পাবে। অর্থাৎ তাহার ফুসফুসে যদি বমি ঢুকে যায়, তাহলে তার শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বমি থেকে রক্ষা করার জন্য তাকে কাজ করে দিতে হবে, তার জন্য বমিটা বাইরে চলে আসে। এতক্ষণ যা আলোচনা করেছি, সেই আলোচনার আলোকে আমরা যা শিখতে পেরেছি, যা বোঝাতে চেষ্টা করেছি, সে বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কিংবা আপনাদের কোনো সাজেশন থাকে, তাহলে আপনারা বললে আমরা চেষ্টা করব সেই বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।
কোনো প্রশ্ন? জি স্যার, জি বলুন। উচ্চ লিপিড এটা বুঝি নাই। উচ্চ লিপিড, উচ্চ জি রক্তচাপ, উচ্চ লিপিড, এটা কি? লিপিড আমাদের রক্তে যে কোলেস্টেরল থাকে, সেই কোলেস্টেরল মানে একটা চিটচিটে পদার্থ, যে পদার্থটা আমাদের রক্তকে গাঢ় করে দেয়, যেটাকে আমরা লিপিড বলি। লিপিড প্রোফাইল টেস্ট করলে আমরা পাবো যে লিপিড প্রোফাইল মানে কি, রক্তের মধ্যে চিটচিটে যে উপাদানটি রয়েছে সেই উপাদানটি পরিমাণ বেড়ে গেছে, এইটাকে হাই বা উচ্চ বলেছি আমি। ওটা বাংলা ভাষা করতে গেলে এরকম অসুবিধা হয়। জি বুঝতে স্যার, পেরেছেন তাহলে? জি স্যার, থ্যাংক ইউ। আরো কোনো প্রশ্ন? আসলে মেডিকেল টার্মগুলো আসলে বাংলা করা কঠিন, কিন্তু আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব বাংলা করা। আমরা তো এইগুলা সব সংগ্রহ করেছি ইংলিশই থেকে। জি, 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 এই কারণে একটু নেই। না, খুব সুন্দর আম- আলোচনা করেছেন। যে আমাদের এখানে যারা উপস্থিত আছে তাদের মধ্যে সবার একটু পরিচয় জানতে চাচ্ছি, যে আপনারা কোন অবস্থান থেকে আপনারা ছাত্র হিসাবে এখানে সংযুক্ত হয়েছেন। জি বলুন। জি, আসসালামু আলাইকুম স্যার, আমি আব্দুল আল মামুন, রাজবাড়ী থেকে এবার চতুর্থ বর্ষ। তাহলে কয়জন ছাত্র আছে আজকে আমাদের? 3 জন। জি বলুন। মুকাররম স্যার কথা বলতে চাইছিলেন, বলেন। জি স্যার, ওই হ্যাঁ, আমি প্রশ্ন করেছি, ওইটা আলহামদুলিল্লাহ উত্তরটা পেয়েছি। আর পরিচয় মুকাররম হোসেন, টিএচএমএস কমপ্লিট। এখনো ওইরকম ইয়েতে প্র্যাকটিস করতেছি না, আমি করবো আর কি ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। শিক্ষার্থী আর কেউ আছেন এখানে? ধন্যবাদ। তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি।